বন্ধুরা, আমি আব্দুল্লাহ আল মোহাম্মদ শামীম। জাস্ট একটি ছোট ব্যাপার নিয়ে আপনাদের সামনে আজকে আবার হাজির হয়েছি। ব্যাপারটা আমরা আসলে সবাই জানি। গত বছর যে আন্দোলনটার মাধ্যমে বাংলাদেশের একটি নির্বাচিত সরকারকে বিদায় নিতে হয়েছে, আমরা অনেক কিছুর আগে কয়েকটা জিনিস আপনাদেরকে সরাসরি প্রশ্ন করতে চাই। আচ্ছা, যে কোনো কারণেই হোক একটি আন্দোলন হয়েছে, এটা সত্য, মেনে নিতে হবে, এবং তার একটা পরিণতিও আমরা দেখেছি। তো আমরা যারা রাজনৈতিক কর্মী তারা কিন্তু সবসময় একটা কথা চিন্তা করি যে কোনো মুভমেন্টের আগে এবং পিছনে কিছু ব্যাপার থাকে, যে ব্যাপারটাকে এস্টাবলিশ করার জন্য আসলে আমরা মুভমেন্টে যাই। আমরা যদি গত বছরের আন্দোলনটা দেখি, তার ভিত্তিমূলটা কিছু, তার ভিত্তিমূলটা মূলত ছিল মুক্তিযোদ্ধাদের কোটার পিছনে যে গল্পটা অনেকে আমরা জানতাম না, বা অনেকে বোঝার চেষ্টা করি না বা বুঝতে পারি নাই। আমরা মনে করেছি যে আসলেই কিছু সরকারি চাকরির জন্য মনে হচ্ছে আমরা লড়াই করব, এই লড়াইটা আমাদের লড়াই। যারা শিক্ষিত সমাজ ছিলেন, আমাদের স্টুডেন্টরা ছিলেন, তারা জিনিসটাকে আত্মস্থ করেছেন এবং তারা জিনিসটাকে বিশ্বাস করে রাজপথে নেমেছিলেন। আমি আজকে 15-14 মাস পরে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই। কোটা সিস্টেম কি চলে গেছে? এখন যে জামাত, শিবির, বিএনপির ছেলেরা যারা পার্টির সাথে যুক্ত, তাদের সরাসরি সরকারি চাকরি হচ্ছে বিভিন্ন জায়গায়। একজন উপদেষ্টার বাসায় দেখেছি আমরা ভাইবা পরীক্ষা হচ্ছে, একটি পরীক্ষা হচ্ছে সরকারি চাকরি, সেটা ডিবিসি টেলিভিশনে ধরা পড়েছে, তারা রিপোর্ট করেছে। এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকারি অফিসগুলোতে জামাত, বিএনপির সাথে জড়িত ছেলেদেরকে নেওয়া হচ্ছে, সেখানে কিন্তু মেধাবীদের নেওয়া হচ্ছে না। আমরা দেখেছি মুক্তিযোদ্ধা কোটার বদলে, যে কোটা আসলে খুবই কম ছিল। আমি অস্ট্রেলিয়াতে থাকি, ট্রাস্ট মি, প্রথম বিশ্বযুদ্ধে আজকে থেকে প্রায় 100 বছর, 100 বছর বা 110 বছর আগে সংগঠিত একটি যুদ্ধে অস্ট্রেলিয়ান যারা মারা গেছেন, যে সোলজাররা আমাদের দাদার থেকে বেশি বয়সী ছিলেন বা আমাদের দাদার বাবার থেকে বেশি বয়সী ছিলেন, তাদের ছেলেমেয়েরা, তাদের নাতি পুতি ঘরের ছেলেমেয়েরাও কিন্তু আজকে চাকরির ক্ষেত্রে অস্ট্রেলিয়াতে একটা প্রাধান্য পায়। কেন প্রাধান্য পায়? সেটা হচ্ছে এই জাতি বীরদেরকে সামান্য সম্মান করতে চায়, এবং কোটাটা কিন্তু খুব বেশি না, খুবই কম। এবং বাংলাদেশেও কিন্তু এই কোটা মুক্তিযোদ্ধাদের জন্য যেটা বলা হচ্ছিল সেটা হচ্ছিল না, খুবই কম, 4-5% একটা ছিল, যেটা ধর্তব্যের মধ্যে পড়ে না। তারপরেও তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, মেনে নিচ্ছে আন্দোলনটা হয়েছে। প্রশ্নটা হচ্ছে, আপনারা কি এখন ভালো আছেন? এখন যারা মেধাবী তারা কি পরীক্ষা দিয়ে চাকরি পাচ্ছেন? পুলিশে কি হচ্ছে? 6 মাসের কোর্সে শিবিরের লোক ঢুকানো হচ্ছে। আপনার অবস্থানটা কোথায়? আপনি পোর্টে দেখেন, একই অবস্থা। সড়কের বিভিন্ন জায়গায় কাজে দেখেন, একই অবস্থা। বিভিন্ন জায়গায় জোর করে নিজের ইচ্ছা মতো লোক ঢুকানো হচ্ছে। আপনাদের অবস্থানটা কোথায়? দেশে আজকে যে ব্যবসা বাণিজ্যের সমস্যা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আমি পলিটিক্যাল পয়েন্টসগুলো আমি বাদ দিলাম, আমি ধরে নিচ্ছি যে খুব স্বাভাবিকভাবে গত আন্দোলনের যে অর্থনৈতিক পয়েন্টগুলো আছে সেগুলো ধরে নিচ্ছি আমরা। বিজেপি থেকে শুরু করে আমাদের যে বিভিন্ন ব্যবসায়িক সংগঠনগুলো আছে, স্পেশালি মিডিয়াতে যে বণিক বার্তা বলেন, অন্যান্য পত্রিকাগুলো বলেন, তারা বলছে যে কয়েকশো বড় ধরনের টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। তাতে কাজ হারালো কারা? আপনারাই তো। ধরেন বাংলাদেশে কোনো বিনিয়োগ হচ্ছে না, বাংলাদেশে 170 মিলিয়ন মানুষ, তাদেরকে ঠিক মতো রাখতে হলে আমাদের জিডিপিটা দরকার, জিডিপি গ্রোথটা দরকার অন্তত 7%। সেখানে আমাদের জিডিপি নেমে আসছে 3% প্লাস। তার মানে হচ্ছে বাকি 4% এই বেকারত্বটা বাড়বে। সরকারের হাতে টাকা নেই, বিভিন্ন সরকারি অফিসগুলোতে বেতন দেওয়া হচ্ছে না। আমি শুনেছি রাজুকে 1000 খানেক কর্মকর্তাকে গত 1 বছর ধরে বেতন ভাতা দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে সরকারি কোষাগারে তেমন একটা টাকা পয়সা নেই, ইনভেস্টমেন্ট হচ্ছে না। তাহলে নতুন কর্মসংস্থান কিভাবে তৈরি হবে?
কার জন্য আপনারা সেই চাকরির জন্যই তো গিয়েছিলেন মাঠে। বাংলাদেশের অর্থনৈতিক যে স্থবিরতা, যেটাকে তারা বারবার বলছে যে রিজার্ভ বাড়ছে। আচ্ছা, রিজার্ভ বাড়লো, আপনার যদি কর্মসংস্থান তৈরি না হয়, আপনার যদি ব্যবসা বাণিজ্য না বাড়ে, আপনার যদি ইনভেস্টমেন্ট তৈরি না হয়, আপনার যদি এই সুশীলভাবে আপনি সমস্ত ছাত্রছাত্রীদেরকে একটা পরীক্ষার মাধ্যমে তাদের মেধাকে মূল্যায়ন করে আপনি যদি সরকারি চাকরিগুলোতে বা বেসরকারি চাকরিগুলোতে আপনি নিতে না পারেন, তাহলে আপনি রিজার্ভ দিয়ে কী করবেন? ভর্তা বানিয়ে খাবেন? এবং যে $30 বিলিয়ন কথা বলছে IMF, সেটা অস্বীকার করেছে। IMF বলেছে সেটা সর্বোচ্চ $25 বিলিয়ন হতে পারে। এক ধরনের মিথ্যা কথা সেখানে বলা হচ্ছে। আমি সে তর্কে গেলাম না। আমরা জাস্ট বাইরের দিকটা দেখেন, আপনারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, বাংলাদেশে কি হচ্ছে। আপনি কি সেটা নিয়ে খুশি আছেন? বাংলাদেশে নারীর অবমাননা, এবং যখন যাকে খুশি ধরে পেটানো হচ্ছে, যে কোনো কারণে, সে রাজনৈতিক লোক হোক, সে অরাজনৈতিক লোক হোক, তাদের বিরুদ্ধে একটা মব তৈরি করা হচ্ছে, আপনারা কি খুশি আছেন? লেখাপড়া ধস নেমে গেছে, যে লেখাপড়া হচ্ছিল না বলে কথা বলা হচ্ছিল, হ্যাঁ, তো সে লেখাপড়া তো শুয়ে পড়ানো হয়েছে। সে লেখাপড়াগুলোকে আপনারা কি খুশি আছেন? এই যে ভিসাগুলো বন্ধ হয়ে গেল সারা বিশ্বে বাংলাদেশের কর্মসংস্থান শ্রমবাজারের জন্য, মালয়েশিয়াতে বন্ধ করে দেওয়া হয়েছে, আরব আমিরাতে, সৌদি আরবে কমিয়ে আনা হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে আর ভিসা দিচ্ছে না আমাদেরকে, শ্রীলঙ্কা পর্যন্ত আমাদের ভিসা দিচ্ছে না। আপনারা কি ভালো আছেন? তাহলে এই যে আন্দোলন, যে মূল বক্তব্যটা আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি, সেখানে যে আজকে আমাদের টোটাল কলাপস, এই কলাপসটা আপনাদেরকে ভাবায় না? আচ্ছা, যদি ভাবায়, আপনারা যদি মনে করেন যে না, আমরা আসলে জিনিসটাকে আমরা এভাবে দেখিনি, আমাদের হতেই পারে, রাজনীতি করতে গেলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের ভুল হতে পারে, হয়তো আপনার আমার ভুল ছিল। এখন প্রশ্ন হচ্ছে, এই যে ভুলের ভয়াবহতা বা ফলাফলের ভয়াবহতা, এটা কার উপরে যাবে? আপনার, আমাদের ভুলের কারণে সারা বাংলাদেশ যে সাফার করছে, এটার দায়িত্বটা কে নেবে? দায়িত্বটা কিন্তু আপনাকে নিতে হবে, আমাকে নিতে হবে, আমাদেরকে নিতে হবে। এবং যেভাবে আন্দোলন করেছিল, সে আন্দোলনের ভুলটাকে, যেহেতু আপনারাই আন্দোলন করেছেন, সে আন্দোলনের ভুলটাকে কিন্তু আপনাদেরকে ঠিক করতে হবে। এই তারুণ্য, এই কৈশোর, এই বাংলাদেশের ভবিষ্যৎ, যারা আপনারা দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন, তাদেরই আবার দায়িত্ব নিতে হবে এই ভুলগুলোকে সঠিক করার জন্য। আগামী 13 তারিখ আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বাংলাদেশ লকডাউনের ডাক দেওয়া হয়েছে। আসুন আমরা সবাই মিলে এই দেশটার জন্য, বিদেশিদের দৌরাত্ম্য থেকে দেশটাকে বাঁচানোর জন্য, বিদেশি দালালদের হাত থেকে দেশটাকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য, দেশের সামগ্রিক অবস্থা থেকে মানুষকে বাঁচানোর জন্য, মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক স্বাধীনতার জন্য আমাদের দায়িত্বটা আমরা পালন করি, ঐক্যবদ্ধ হই, একসাথে নামি। আসুন 13 তারিখে আমরা আবার সব হিসাব বদলে দিই, সেই চিরতারুণ্যের মতো আমরা মাটি ফুঁড়ে আকাশ স্পর্শ করি। 13 তারিখ ঐক্যবদ্ধ থাকুন, আন্দোলনে থাকুন, বর্তমান পরিস্থিতির বিরুদ্ধে দাঁড়ান, মানুষের পক্ষে দাঁড়ান, আপনার পরিবারের পক্ষে দাঁড়ান, আপনার নিজের পক্ষে দাঁড়ান। বাংলাদেশটাকে আবার রাইট ট্র্যাকে ফিরিয়ে আনার দায়িত্ব আপনার, আপনার, আপনার এবং আমাদের। ভালো থাকুন।